আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা হবে সাহিত্যের এক্সক্লুসিভ কিছু বিষয় নিয়ে এবং এই ক্লাসটা শুধু বিসিএস পরীক্ষার্থীদের জন্য। কি আলোচনা হবে একটু দেখেন বোর্ডের দিকে। আমরা সাহিত্যের এক্সক্লুসিভ এবং কিছু কনফিউশন প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলো, আমরা বোর্ডের দিকে তাকাই এবং দেখছি মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? পুরো মধ্যযুগ বাংলা সাহিত্যে পুরো মধ্যযুগ সয়লাভ হয়ে গেছিল মঙ্গলে মঙ্গলে। মনসা মঙ্গল, শীতলা মঙ্গল, বিদ্যা মঙ্গল, কালিকা মঙ্গল, অন্নদা মঙ্গল, পুরোটা সয়লাভ হয়েছিল মঙ্গলে মঙ্গলে। মজার বিষয় হলো, এই মঙ্গল কাব্যের সমস্ত নায়ক ছিলেন স্বর্গে, নায়িকাও তার সাথে ছিলেন। কোনো কারণে দেবী কাউকে ধাক্কা দিয়ে মানে জোর করে পাঠিয়েছেন, চাঁদ সদর্গতে তাই হয়েছে। আবার চণ্ডীমঙ্গল কাব্যের যে নায়ক কালকেতু, তাকে পাঠিয়েছিলেন কৌশলে, নানান কৌশলে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। দেবীর পুজো প্রচার করা শেষ, আবার নায়ক স্বর্গে চলে গেলেন। এবং যে কবিরা লিখেছেন সেই কবিরা কি করেছেন, সবাই স্বপ্নে দেখেছেন দেবী এসে শিয়রে এসে বললেন এই বিষয় নিয়ে তুমি একটি কাব্য রচনা করবে, যার নাম হয় মনসা মঙ্গল, যার নাম হয় চণ্ডীমঙ্গল। এর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ হলো মনসা মঙ্গল কাব্য। শুধু মনসা মঙ্গল কাব্যের কবির সংখ্যা 22 জন। এই 22 জন কবির মনসা মঙ্গলকে একত্রে 22 বলা হয় নম্বর। তো যাই হোক, যে কথাটা আমরা বলেছিলাম, এখন বিজয়গুপ্ত যে মনসা মঙ্গল কাব্য লিখেছিলেন, বাংলা সাহিত্যে সুস্পষ্ট সন তারিখযুক্ত হলো বিজয়গুপ্তের পদ্মপুরাণ। এটা কিন্তু মনসা মঙ্গল কাব্য। স্যার, তাহলে মনসা মঙ্গল কাব্যের নাম আর পদ্মপুরাণ হয় কি করে? বাংলা সাহিত্যে সুস্পষ্ট সন্তারিকযুক্ত প্রথম গ্রন্থ হলো বিজয়গুপ্তের পদ্মপুরাণ। লৌকিক ধারণা মতে দেবী মনসার জন্ম হয়েছিল পদ্মপাতার উপর। লৌকিক ধারণা মতে দেবী মনসার জন্ম হয়েছিল পদ্মপাতার উপর। এ কারণে কোনো কবি তাদের রচিত মনসা মঙ্গল কাব্যকে পদ্মপুরাণ নামে অভিহিত করেছেন। লৌকিক ধারণা মতে দেবী মনসার জন্ম হয়েছিল পদ্মপাতার উপর। এ কারণে কোনো কবি তাদের রচিত মনসা মঙ্গল কাব্যকে পদ্মপুরাণ নামে অভিহিত করেছেন। তাহলে মনসা মঙ্গল কাব্যের নাম কি বলতো? পদ্মপুরাণ। বিজয়গুপ্তের কাব্যের নাম হলো পদ্মপুরাণ। বিজয়গুপ্তের কাব্যের নাম হলো পদ্মপুরাণ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি আরেকটা কাব্যের নাম পদ্মপুরাণ। এবার লেখো, পদ্মপুরাণ পেয়ে গেছি আমরা না? এখন প্রশ্ন হতে পারে তাহলে কি কেন পদ্মপুরাণ বলেছি? এটা লৌকিক ধারণা মতে দেবী মনসার জন্ম হয়েছিল পদ্মপাতার উপরে। এখানে কোনো কবি তাদের রচিত মনসা মঙ্গল কাব্যকে পদ্মপুরাণ নামে অভিহিত করেছেন। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক বেগম রোকেয়া, কাদম্বরী দেবী, স্বর্ণকুমারী দেবী, নুরুন্নাহার ফয়জুন্নেসা। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক নাম কি? বেগম রোকেয়া, কাদম্বরী দেবী, স্বর্ণকুমারী দেবী, নুরুন্নাহার ফয়জুন্নেসা। দেখো তাহলে, দেখো বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক আমি একটু দেখাচ্ছি। আধুনিক বাংলা সাহিত্যে মূলত প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। তিনি রবীন্দ্রনাথের বড় বোন ছিলেন। বড় বোন মানে রবীন্দ্রনাথরা 15 জন ভাই বোনের মধ্যে চতুর্থতম। রবীন্দ্রনাথ ছিলেন 14তম, আর এই স্বর্ণকুমারী দেবী ছিলেন চতুর্থ আর কি সিরিয়ালে, চতুর্থ কন্যা আর কি তার বাবার, অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের। স্বর্ণকুমারী দেবীর উপন্যাসগুলোর নামটা একটু বলে নিই এক ফাঁকে। উপন্যাসগুলোর নাম হলো মেবার রাজ, দ্বীপ নির্বাণ, হুগলির ইমামবাড়ি, সাব্বিরের দিন রাত, হ্যাঁ এরকম, মাধবী লতা। আর হলো মেবার যেটা বলতেছিলাম হুগলির ইমামবাড়ি, এটা হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনেছো তোমরা? হাজী মোহাম্মদ মহসিনের উপর রচিত একটি জীবনী নির্ভর উপন্যাস। এটা গেল আমাদের একটা ব্যাকরণের পার্ট নিয়ে আমরা কথা বললাম। এবার সাহিত্যে দেখি কোন বানানটি শুদ্ধ। একটা মজার বিষয় একটু বলি, বেশ কিছু বানানের নিয়ম আছে 1 to 1, তবে সব ক্ষেত্রে কাটে না। 1 to 1, স্যার 1 to 1 বুঝেন, একটু সোজা করে বুঝান। বেশ কিছু বানান আছে যেটা 1 to 1 সূত্রে হয়, যেমন রস্যকার, দীর্ঘকার, রস্যকার, অথবা রস্যিকার, দীর্ঘিকার, রস্যিকার, এগুলোকে আমরা 1 to 1 সূত্র বলি আর কি, 1 2 1। হ্যাঁ,
এরকম বেশ কিছু বানান দেখো। মুমূর্ষু, মরশুকার, ময় দীর্ঘকার, শয়ের পেরস্যুকার, মুমূর্ষু, ভালো করে খেয়াল করে কিন্তু, তাহলে 1 to 1। শয়ের সুকার, শয়ের ফলায় দীর্ঘকার, এটা কিন্তু দীর্ঘ আবার পাশেও লেখা যায়, এটা একই কিন্তু, এটাও যা, এটা সেম। মূর্ধন্যকে শুশ্রূষা। এবার দেখো পিপিলিকা, পরশিকার, পিপিলিকা, দেখো বিভীষিকা, ঠিক আছে। এবার মুহূর্ত দেখো, ময়ূরসুকার, হয় দীর্ঘকার, তারে মুহূর্ত। এটা মজার বিষয় আছে, এই বানানগুলোকে বলা হয় 1 to 1, 1 to 1, পারবা না? তাহলে তুমি দেখো তো, এখন বলো 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 বলো, এই যে শুদ্ধ বানান কোনটি? ময়ূরসুকার, ময় দীর্ঘকার, শয়ের পেরস্যুকার, মুমূর্ষু। ক্লিয়ার? আসো, স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষর, 4 অক্ষরেই তো চিনি না, সবচেয়ে কঠিন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, বলতে পারবা অক্ষর কয়টি? অক্ষর 2টি, অক্ষর হলো 2টি। এটা 45তম BCS টেস্ট ছিল, অক্ষর 2টি, একটা বদ্ধাক্ষর, একটা বদ্ধাক্ষর, একটা মুক্তাক্ষর, একটা মুক্তাক্ষর। এই বদ্ধাক্ষরের আরেকটা নাম হলো ব্যঞ্জনান্ত, ব্যঞ্জনান্ত। আর মুক্তাক্ষরের আরেকটা নাম হলো স্বরান্ত। অর্থাৎ যদি ব্যঞ্জন উচ্চারণ হয় তাহলে বদ্ধাক্ষর হবে, যেমন বদ্ধাক্ষর হলে বদ্ধ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, হঠাৎ, দই বাত, রাত, এগুলো বদ্ধাক্ষর। আর মুক্তাক্ষরে মুখ খুলে যাবে, কি সুন্দর দেখো। আমি বন ফুল গো সন্দে সন্দে দুলি আনন্দে, আমি বন। তাহলে একটা বদ্ধাক্ষর, একটা মুক্তাক্ষর। তাহলে স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর, স্বরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর, ঠিক আছে। গেল এটা। অক্ষর 2টা কিন্তু, বর্ণ 50টি, মনে রেখো, এটা পরীক্ষা আসলে খেয়াল রেখো। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? সমাস নিয়ে ডিটেলস আলোচনা করা যেহেতু সময় কম, আমরা একটু জিনিস বুঝাই দিই। দেখো ভাইয়া, বোর্ডের দিকে তাকাও। এটা আছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব হলো উভয় পদের মধ্যে ও বসবে, দ্বন্দ্ব উভয়, পিতা মাতা, পিতা মাতা, ভাই বোন, ভাই ও বোন, চা বিস্কুট। আর শেষে যার বা জাতে থাকলে তখন ববরি হয়, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার। হ্যাঁ, তারপরে নীল কণ্ঠ, নীল কণ্ঠ যার। তাহলে এই যার বা জাতে হলে বহুব্রী সমাস হয়। আর নিত্য সমাস কি জানো? যে সমাসের সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ অবস্থায় থাকে, ব্যাস বাক্যের কোনো প্রয়োজন হয় না, তাকে বলা হয় নিত্য সমাস। যেমন দেশান্তর, অন্য দেশ, গৃহান্ত, অন্য গৃহ, গ্রহান্তর, অন্য গ্রহ, এটা নিত্য সমাস বলে। উপপদ বলো, একটা শব্দ, একটা শব্দ, একটা ধাতু আর একটা প্রত্যয়, এই নিয়ে হয় উপপদ। একটা শব্দ, একটা ধাতু, একটা প্রত্যয় হলে উপপদ। যেমন তোমাকে একটা কথা বলি, পকেট শব্দ, মার ধাতু, এ প্রত্যয়, পকেট মারে যে। পাতা শব্দ, চাট ধাতু, এ প্রত্যয়, পাতা চাটে যে। খেয়াল রেখো, মাছি শব্দ, মার ধাতু, এ প্রত্যয়, মাছি মারে যে। ধামা শব্দ, ধর ধাতু, এ প্রত্যয়, ধামা ধরে যে। তাহলে একটা শব্দ, একটা ধাতু, প্রত্যয়। তাহলে নীল শব্দ, কর ধাতু, নীল করে যে, নীল কর, বুঝছো? তাহলে এটা উপপদ তৎপুরুষর কথা। দেখি তোমরা কে কি উত্তর করছো, একটু মিলিয়ে নাও ভাইয়া প্লিজ। এটা উপপদ তৎপুরুষ, ক্লিয়ার? এটা শব্দ, একটা ধাতু, একটা প্রত্যয়। এখন একটা সুখবর আমরা বলে দিচ্ছি, তোমরা ভর্তি তথ্য এবং যোগাযোগ সম্পর্কে যে কোনো নাম্বারে, আমাদের 0, এই নাম্বারে একটা নক দিলে হবে, 09644433300, ঠিক আছে? এই নাম্বারে তোমার কল দিলেই হবে। আর যে কোনো বিষয়ে জানতে তোমরা আমাদের সঙ্গেই থাকবা। এরকম নতুন নতুন ক্লাস পাবা আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। সেই ক্ষেত্রে তোমরা আমাদের বিস্তারিত, আমাদের ওয়েবসাইট হল www.বিদ্যাবাড়ি.com। আমাদের সকল আপডেট পাবা facebook.com বিদ্যাবাড়ি লিখলেই হবে। আমাদের ইউটিউব চ্যানেল হলো youtube.com/বিদ্যাবাড়ি। এই হলো আমাদের মোটামুটি আয়োজন। তো আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের পরের ভিডিও পেতে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।